নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা গল্প হাবুল মামার ভূতের ব্যবসা। এবং শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক দিন পর হাবুল মামার চিঠি পেলাম। হাবুল মামা থাকেন কৃষ্ণনগর টাউন ছাড়িয়ে একটু ভেতর দিকে। মাঝে মধ্যেই কলকাতা আসেন, আর এলেই অন্তত একটা রাত আমাদের বাড়িতে থেকে যান। হাজার অনুরোধ করলেও এক রাতের বেশি তাকে কখনো রাখা যায়নি। হাবুল মামার সেই এক উত্তর, শুধু তোদের এখানে থাকলেই কি হবে? এই শহরে সিকি ডজন বোন আর হাফ ডজন ভাগ্নে ছড়িয়ে আছে, তাদের কাছেও তো একটু যেতে হবে। তাছাড়া আমার মির্জাপুরের মেসে এক রাত্রি না থাকলে ওরা দুঃখ পাবে। হাবুল মামা নাকি দীর্ঘকাল কলকাতার মির্জাপুরের একটা মেসে থাকতেন। কলকাতায় বোমা পড়ার ভয়ে সবাই যখন কলকাতা ছেড়ে পালাতে ব্যস্ত, তখন মেসের মালিক নাকি মামাকে মেসে রেখে নিজেও আরামবাগ চলে গিয়েছিলেন। দেশের বাড়ি থেকে ফিরেছিলেন যুদ্ধ থামার পর। ভেবেছিলেন তার মেস বুঝি লাটে উঠেছে, কিন্তু মেসের সামনে এসে তার চক্ষু ছানা ভরা। বাড়িটা নতুন রং করা হয়েছে, ঘর ভর্তি গিজগিজ করছে লোক। সুটকেস হাতে তাকে দেখে মেসের নতুন ম্যানেজার হাত জোড় করে বললেন, দুঃখিত, আমাদের এখানে কোনো জায়গা নেই। মেসের মালিক নিবারণ বাবু ঢোক গিলে জিজ্ঞেস করেছিলেন, আগে এই মেসে হাবুল হালদার বলে এখন কেউ আছেন? ছোকরা ম্যানেজার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আগে আছেন। হাবুল মামা ওপর থেকে নেমে আসতেই নিবারণ বাবু মামাকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠে বলেছিলেন, হাবুলদা, এই মেস কার? হাবুল মামা উত্তর দিয়েছিলেন, আপনার। মামার উত্তর পেয়েও নিবারণ বাবুর কান্না থামে না। কাঁদতে কাঁদতেই বলে চলেন, মেসের এমন বারবারন্ত হলো কেমন করে? হাবুল মামা নিবারণ বাবুর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, কলকাতায় বিস্তর কাবুলির কাছ থেকে আপনার নামে টাকা ধার করেছি, কাগজে বিজ্ঞাপন দিয়েছি, বলেছি বোমা প্রুফ অর্থাৎ বুলেট প্রুফ পদ্ধতিতে বাড়িটা তৈরি। এই মেসে থাকলে সহজ কিস্তিতে টাকা ধার দেওয়া হয়। এখানে যত বোর্ডার দেখছেন তার সবই উত্তমবর্ণ আর অধমবর্ণ। টাকা ধার দেবার জন্য কাবুলিওয়ালা আছে, আর ধার নেবার জন্য লোকও আছে। মানে ধার দেবার ও ধার নেবার দুপক্ষই এই মেসে আছেন, দিব্যি চলছে। অতএব মেস ছাড়ার পর সেই নিবারণ বাবু হাবুল মামার দুটি হাত ধরে বিস্তর কেঁদে কেটে অনুরোধ করেছিলেন, কলকাতায় এলে একটিবার আপনার পায়ের ধুলো এই মেসে দেবেন। হাবুল মামা বলেছিলেন, পায়ের ধুলো দিতে পারবো না, আমার পায়ে তো জুতো থাকে। জুতোর ধুলোতে যদি আপনার আপত্তি না থাকে তবে তা দিতে পারি। নিবারণ বাবু বিষম খেয়ে বলে উঠেছিলেন, আগে তাই দেবেন। অতীতের সেই প্রতিশ্রুতি রাখতে হাবুল মামা কলকাতা এলেই একটি রাত ওই মেসে কাটিয়ে যান। হাবুল মামা সম্পর্কে আরো একটি তথ্য জানিয়ে রাখা ভালো যে হাবুল মামা অভ্যাসবশে কখনো চিঠি লেখেন না। তার কাছ থেকে চিঠি আসা মানেই একটা দারুণ চাঞ্চল্যকর কোনো সংবাদ আসা। অনেকে যেমন নববর্ষে বিজয়ায় আত্মীয়দের কাছে চিঠি দেয়, মাঝে মধ্যে পত্রালাপ করে, কুশল জানতে চায়, হাবুল মামার মধ্যে সেসব নেই। যেমন বছর দুয়েক আগে হাবুল মামা একবার চিঠি দিয়ে জানালেন, গত মাস থেকে ভূতের ব্যবসা করছি, ব্যবসা ভালোই চলছে। ব্যবসায় নেমে দেখছি জগতে ভূতের কোনো অভাব নেই। ভূত নেবারও অনেক লোক অর্থাৎ খদ্দের পাওয়া যাচ্ছে, সবই বিদেশি খদ্দের। এই একটা ব্যবসা যেখানে ডিমান্ডের চাইতে সাপ্লাই বেশি। আগ্রহ থাকলে চলে আয়। এমন জিনিস দেখবার আগ্রহ কার না হয়। অতএব কাল বিলম্ব না করে পরদিন দুপুরেই লালগোলা ধরে কৃষ্ণনগরে গিয়ে হাজির হলাম। মামার বাড়ির সামনে রিক্সা থেকে নামতেই আমি চমকে উঠে দেখলুম যে বসবার ঘরের দরজার উপরে সাইনবোর্ড টাঙানো হয়েছে, তাতে লেখা ভূত বিপণী। নিচে অপেক্ষাকৃত ছোট অক্ষরে লেখা আছে, রকমারি ভূত অর্ডার অনুযায়ী সাপ্লাই দেওয়া হয়। আমি যখন ভূত বিপণীর মালিক হাবুল মামার মুখোমুখি হলাম,
তখন দেখি একজোড়া সাহেব মেম মামার সামনে বসে ভূতেদের দরদাম এবং স্বভাব চরিত্র নিয়ে আলোচনা করছেন। মামার মাথার পেছনে 5 রকম ভাষায় ভূতের মূল্য তালিকা টাঙানো রয়েছে। মামা চোখের ইশারাতে বসতে বললেন। আমি দেখলাম মূল্য তালিকায় রয়েছে ব্রহ্মদত্তি 500 টাকা, মামদভূত 300 টাকা, গেছো ভূত 300 টাকা, শাকচুন্নির দেখলাম 3 রকম শ্রেণী, ওদের দাম 300 থেকে 450-র মধ্যে। সবচেয়ে কম দাম ভাগাড়ি ভূতের, মাত্র 150 টাকা, জলা ভূত 250, আর কন্দ কাটার পাশে লেখা আউট অফ স্টক। একজোড়া সাহেব মেম অনেকক্ষণ কথা বলে 1 পিস মামদভূতের জন্য করকরে 100 টাকা অগ্রিম দিয়ে রসিদ নিয়ে গেলেন। সাহেব মেম চলে যেতেই হাবুল মামা বললেন, লালগোলা এলি? আমার বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। আমি অবাক চোখে আমার কীর্তিমান মামাকে দেখতে দেখতে বললাম, লালগোলাতে এলাম, কিন্তু তোমার ব্যাপারটা কি? এত রকমের ভূত পাচ্ছ কোথায়? মামা বললেন, চল ভেতরে চল, স্নান টান করে খেতে বসার সময় ভূত ধরার কায়দাটা তোকে শিখিয়ে দেব। স্নান খাওয়ার জন্য আমার কোনো আগ্রহই ছিল না। আমি স্রেফ ভূতেদের ব্যাপারটা জানার জন্য অধীর ছিলাম। সেজন্য খেতে বসে আমি বললাম, তোমার ভূতগুলো থাকে কোথায়? মামা ভাতের থালা টেনে নিতে নিতে বললেন, কেন, আমার পৈতৃক খামার বাড়িতে? তাছাড়া জায়গা কোথায় বল? 5 ফরমাস খাটার জন্য 2-3টে ভূত অবশ্য এ বাড়িতে রেখে দিয়েছি। দিনের বেলা হলেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, ওরা কোন ঘরে আছে? মামা ভাত চিবোতে চিবোতে খুব সহজ গলায় বললেন, বললাম না 5 ফরমাস খাটার জন্য ওদের রেখেছি, তা ঘরে আটকে রাখলে কাজ করবে কি করে? আমার শরীরে বোধহয় সবকটা রোমকূপ ততক্ষণে দাঁড়িয়ে গেছে। আমি বললাম, ওরা তোমার এখানে কি কাজ করে? মামা আগের মতোই সহজ গলায় বললেন, যে তোকে ইদারা থেকে স্নানের জল তুলে দিল সেটা একটা মামদো, আর ইদারার পাশে বসে যে বাসন মাজছিল ওটা ভাগাড়ি, গেছো একটা আছে, ওটাকে পাঠিয়েছি সিগারেট আনতে। আমি ইদারার দিকে তাকালাম। মামদোটা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে দেখে আমার নিঃশ্বাস ফুরিয়ে এলো। হাতের ভাত তুলছিলুম খাবো বলে, সেগুলো হাত থেকে ঝুরঝুর করে পাতে পড়ে গেল। যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে মামা বললেন, ও কি, খাচ্ছিস না কেন? রান্না ভালো হয়নি? আমি জবাব দেওয়ার আগেই মামা বললেন, চিংড়ির বাটি চচ্চড়িটা খেয়ে দেখ, দারুণ হয়েছে। মামা যখন সঙ্গে আছেন তখন কোনো অঘটন ঘটবে না এই ভরসায় চিংড়ির বাটি চচ্চড়িটা দিয়ে ভাত মেখে যখন মুখে তুলতে যাব, ঠিক তখনই মামা বেশ গর্বের সঙ্গে বললেন, একটু বেশি কথা বলে বটে, কিন্তু শাক চুন্নিটা রান্নার হাত অতি চমৎকার। চিংড়িটা রেঁধেছে বড় ভালো, যে কোনো 5 স্টার হোটেলের সঙ্গে টেক্কা দিতে পারে। রাত্রে মাংসের দো পেঁয়াজি রাখতে বলবো, দেখবি কেমন খাসা বানায়। এরপর খাওয়ার মতো সাহস আর আমার ছিল না, কিন্তু খাবার ছেড়ে উঠবারও উপায় নেই। হাত ধুতে যেতে হবে সেই ইদারার কাছে, যেখানে মামদো আর ভাগাড়ে পাশাপাশি রয়েছে। মামার এই বাড়ির একতলায় খান 7 ঘর, ওপরে খান 4। কোন ঘরে যে কারা কারা রয়েছেন সেটা নিশ্চিন্তভাবে না জানা থাকায় খাবার টেবিলেই বসে বসে ঘামতে লাগলুম। চরম বিপদ ঘনিয়ে এলো রাত্রিবেলা। মামার আর আমার পাশাপাশি ঘর। ইচ্ছে ছিল এক ঘরেই থাকি, কিন্তু মামা আমার থাকার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করেছেন। আপত্তি করতে যাওয়ার আগে মনে হলো মামা যদি আমায় ভীতু ভেবে ফেলেন। ভেতরের দরজাটা খোলা রইল। বিছানায় শুয়ে শুয়ে ভাবলাম, কাল দুপুরে লালগোলা ধরে কলকাতা চলে যাব। বিছানায় শোবার পর মামার কথা থেকে জানা গেল গেছো নাকি আমার বিছানা পেতে দিয়ে গেছে। এ কথা শোনার পর কে আর ঘুমোতে পারে? আমি তো ভয় কাঠ হয়ে শুয়ে আছি। ও ঘর থেকে মাঝে মধ্যে মামা হাঁকছেন, ওরে মামদো, খোকার ঘরে খাবার জল রেখে আয়, রাতে যদি তেষ্টা পায়। একটু পরেই অন্ধকারে টেবিলের ওপর জল রেখে যাওয়ার শব্দ শোনা গেল। খানিক বাদে মামা হাঁকলেন, এই ভাগাড়ে, বৃষ্টি এলে খোকার ঘরের জানলাটা বন্ধ করে দিয়ে তুই বারান্দা থেকে খোকার ঘরে এসে শুয়ে পড়িস। একজন লোককে ভয়ে আর ভাবনায় অতীব উৎকণ্ঠায় রাত জাগিয়ে রাখার পক্ষে মামার এইসব হাঁকড়ানি যথেষ্ট। সারা রাত্রি আমার আর ঘুম এলো না। শেষ রাতের দিকে বৃষ্টি আসতেই আমার শিওরের জানলা পটপট করে বন্ধ করে দিল। ওটা বোধহয় ভাগাড়ের কাজ। এরপরই আমার ঘরে এসে শোবার কথা। আমি উঠে বসলুম। বিলক্ষণ টের পেলুম কেউ একজন আমার ঘরে এসে মাদুর জাতীয় একটা কিছু বিছিয়ে শুয়ে পড়ল।
আমি যার ভয়ে বিছানায় জেগে বসে রইলুম, সেই ভাগাড়ে ভূতই আমার ঘরে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। ভূতের কি নাক ডাকে? আমি ঠিক জানি না, কেননা ইতিপূর্বে আমার ভূতের সঙ্গে এক ঘরে রাত্রিবাসের কোনো অভিজ্ঞতা ছিল না। এখন বুঝেছি ওরাও দিব্যি মানুষের মতো নাক ডাকে। অন্তত ভাগাড়ে ভূত যে ডাকে তাতে বিন্দুমাত্র আর সন্দেহ রইল না। ঘর বদলে মামার কাছে যাবারও উপায় নেই। কে জানে, হয়তো মামার ঘরের মেঝেতে মামদো শুয়ে আছে। হাবুল মামা, মামদো আর ভাগাড়ে, এদের তিনজনের নাকের ডাকে মনে হচ্ছে ঘরের মধ্যে একটা হোন্ডা মোটর সাইকেল চক্কর মারছে। সকাল হবার একটু আগে বসে বসে ঝিমুনি এসেছিল। ওরই মধ্যে মাদুর গোটাবার সরসর শব্দ শুনে তাকিয়ে দেখি শ্রীমান ভাগাড়ে মাদুর বগলে চলে যাচ্ছে। সারা রাতে যখন কোনো দুষ্টুমি করেনি, তখন দিনের বেলা নিশ্চয়ই করবে না, এই বিবেচনা করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লুম। ঘুম থেকে উঠে দেখি মামা নেই। তাড়াতাড়ি নিচে নামলুম। মামা ততক্ষণে তার ভূত বিপণী খুলে বসে গেছেন। মামার মুখে শুনলাম আজ একজোড়া মামদো ডেলিভারি হবে। খামার বাড়িতে ডেলিভারি ভ্যান চলে গেছে। এক সাহেব দাঁড়িয়েছিলেন ভূত ডেলিভারি নেওয়ার জন্য। আগামীকাল ওই একজোড়া মামদো নিয়ে তিনি অস্ট্রেলিয়া চলে যাবেন। ভূতেদের পাসপোর্ট পেতে যে কি ঝামেলা হয়েছে সেই কথা সবিস্তারে বলছিলেন সাহেবটি। খানিক বাদে ডেলিভারি ভ্যানে চেপে একজোড়া মামদো এলো। ডেলিভারি ভ্যান মানে 3 চাকার সাইকেল রিক্সা ভ্যান। মামদো দুজন বসেছিল ভ্যানের ওপর। ছেলে হোস্টেলে যাবার সময় বাবা যেমন পিঠে হাত বুলিয়ে উপদেশ দেন, মামাও তেমনি মামদো দুটোর পিঠে হাত বুলিয়ে বললেন, মন দিয়ে কাজ করবে, একদম দুষ্টুমি করবে না। কোম্পানির গুডউইল যেন তোমাদের জন্য খারাপ না হয়। সাহেব তার গাড়িতে মামদো দুটোকে বসিয়ে বললেন, ওয়াও, একেবারে মানুষের মতো দেখতে, মানুষের মতো বিহেভ করবে তো। মামা গ্যারান্টি কার্ড সাহেবের হাতে দিয়ে বললেন, ভূত তো মানুষ থেকেই হয়, তাছাড়া কোম্পানির ট্রেনিং এর তো একটা দাম আছেই। শুধু ওদের কোনো অন্যায় কাজ করতে বলবেন না, মারধর করবেন না, তাহলেই ওরা ট্রেনিং ভুলে নিজ মূর্তি ধারণ করবে এবং নির্বিঘ্নে আপনার ঘাড়টি মটকাবে। তাই বলে আবার লাই দিয়ে ঘাড়েও তুলবেন না। ভূত যদি একবার ঘাড়ে চাপে তাহলে নামানো কঠিন এবং ব্যাপারটা আপনার পক্ষে ডেঞ্জারাস। সেদিন দুপুরে যথারীতি শাকচুন্নির রান্না, কলাইয়ের ডাল, আলু পোস্ত আর ডালের বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল খেয়ে সাইকেল রিক্সা ভ্যান, অর্থাৎ যাতে করে সকালের দিকে একজোড়া মামদো ডেলিভারি হয়েছিল, সেই ভ্যানে চেপে মামা ভাগ্নে মিলে খামার বাড়িতে ভূতের গোডাউন কাম ট্রেনিং সেন্টার দেখতে গেলাম। দেখবার মতো ব্যাপার বটে। বিঘে 4 জুড়ে বড় আকারের খামার বাড়ি, মাঝখানে বিঘে খানেক নিয়ে একটা পুকুর, বিস্তর নারকেল গাছ, সুপুরি, আম আর জামরুলেরও বেশ কয়েকটা গাছ আছে। খামার বাড়িতে সবজি টবজি ফলাবারও ব্যবস্থা রয়েছে। আমার মনে পড়ল একদা হাবুল মামা এখানে হাঁস মুরগির পোল্ট্রি করেছিলেন। সকাল বিকেল গোটা 8 ডিম তিনি একাই খেতেন। বন্ধু বান্ধব এলে মুরগির মাংসও রান্না হতো। ব্যবসা এমনিতে উঠতো, কিন্তু আরো তাড়াতাড়ি উঠে গেল হাঁস মুরগির মড়ক লাগার জন্য। আমি খামার বাড়িতে ঢুকতে যাবার মুখে জিজ্ঞেস করলুম, এখানে যারা থাকেন তারা কি সবাই ভূত? মামা বললেন, অফকোর্স, এটার নাম হচ্ছে ভূত নিকেতন। নাম যাই হোক, ভূত সংগ্রহ করে এখানে রাখা হয় ট্রেনিং এ, তারপর এখান থেকে দেশ বিদেশের খদ্দেরদের কাছে চালান যায়। খামার বাড়ির মধ্যে ঢুকে আমি তাজ্জব বনে গেলুম। মামার গোডাউনে এত ভূতের স্টক আছে সেটা আমার অনুমানের বাইরে। মামাকে দেখে বিভিন্ন জাতের খান কয়েক ভূত এগিয়ে এলো। মামা ওদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বললেন, এই যে বাবা গেছো, খান কয়েক ডাব পাড় দেখি, ভাগ্নিকে ডাব খাওয়াই। মামার আদেশ পাওয়া মাত্র একটা লিকলিকে ভূত দৌড়ে গিয়ে সামনের নারকেল গাছটায় তরতরিয়ে উঠতে লাগলো। খান কয়েক মহিলা ভূতও দেখলাম, খানিকটা শাকচুন্নির মতোই দেখতে। আমি ফিসফিস করে বললাম, মামা, এখানে ব্রহ্মদত্তি নেই? মামা বললেন, আছে বই কি, দাঁড়া দেখাচ্ছি। মামা এগিয়ে গিয়ে ডাকলেন, ও ব্রহ্মী, ব্রহ্মী। একটা জোয়ান চেহারা ছোকরা ব্রহ্মদত্তি বেরিয়ে এলো। তার হাতে আবার একটা বই। ভূতের বই পড়ার অভ্যাস আছে, এটা কখনো শুনিনি। মামাকে বললাম, ও কি পড়াশোনা করে নাকি? মামা বললেন, ব্রহ্মীটা 8 অব্দি পড়েছে, তারপর বিস্তর চেষ্টা করে ওকে আর 9-এ তোলা যায়নি। তারপর তো বেটা ভূত হয়ে গেল। ওই এখানে অন্যদের একটু আধটু পড়ায়। ভূতেদের ফরেন যেতে হলে একটু লেখাপড়া তো জানা দরকার।
ঘণ্টাখানেক খামার বাড়িতে মামার পেছন পেছন বিস্তর মামদো, গেছো, জলা, ভাগাড়ে আর খানচারেক ব্রহ্মদত্তির সঙ্গে ঘুরে ঘুরে সত্যি বলতে কি আমার ভূতের ভয়টাই চলে গেল। ভূত যে এমন বাধ্য আর বিনয়ী হয় সেটা আমি জানতাম না। সবকটা ভূতই একেবারে মানুষের মতো দেখতে। দুটো ভাগাড়ে ভূতকে কাজ করতে করতে ডিস্কো নাচতেও দেখলাম। মামার সঙ্গে বাড়িতে ফিরেই প্রথম প্রশ্ন করলাম, ভূতগুলো তো ঠিক ভূতের মতো দেখতে নয়, ঠিক যেন মানুষ। ওরা কি সত্যিকারের ভূত? মামা সিগারেট ধরাতে ধরাতে বললেন, সত্যিকারের ভূত তুই কখনো দেখেছিস? আমাকে বলতেই হলো, আমি কখনো দেখিনি। মামা সঙ্গে সঙ্গে বললেন, কেউই কখনো দেখেনি, মিথ্যেবাদী ছাড়া কেউ বলবে না যে সে ভূত দেখেছে। আমি বললাম, তবে এরা কারা? মামা দেওয়ালে হেলান দিয়ে বললেন, ভূত মানে কি? আমি উত্তর দিলাম, ভূত মানে একটা ভয়ঙ্কর প্রাণী, যাদের আত্মার সদ্গতি হয় না তারা সব ভূত হয়। মামা বললেন, লোকে বলে মানুষের অপঘাতে মৃত্যু হলে সে ভূত হয়, তার কামনা বাসনা নিয়ে সে আমাদের চারপাশে ঘোরে। এই থিওরি অনুসারে আমার এখানে যাদের দেখলি তারা সবাই ভূত। দারিদ্রের অপঘাতে, অশিক্ষার অপঘাতে, মহাজনদের অপঘাতে, জাতপাতের অপঘাতে এরা সবাই মারা গেছে। চেহারায় মানুষ, কিন্তু মানুষের সমস্ত রকম অধিকার থেকে এরা বঞ্চিত। অথচ কামনা বাসনা বাঁচার ইচ্ছা কোনোটাই মরেনি, শুধু মানুষ হিসাবে মরে গেছে। অতএব এরা হচ্ছে এই কম্পিউটারের যুগে একেবারে খাঁটি ভূত। এ দেশে মানুষের চাইতে ভূতের বাজার দর বেশি, তাই ওদের নিয়ে ভূতের ব্যবসা খুললুম। যারা কিনেছে তারা ভূত ভেবেই কিনেছে, বাড়িতে কাজ করাচ্ছে, পয়সা দিচ্ছে, থাকা খাওয়ার বন্দোবস্ত করছে। যাদের সাহেব খদ্দের জুটছে তারা তো বিদেশেও চলে যাচ্ছে। মানুষ হলে ওদের কেউ নিত। সুতরাং মানুষ হয়ে যখন কিছু হলো না, তখন ভূত সাজিয়ে ওদের একটা থাকা খাওয়ার হিল্লে করে দিলাম। আমারও দু চার পয়সা হলো। এই ভূতের গোষ্ঠীকে দুবেলা খাওয়াতে তো কম খরচ হচ্ছে না। হাবুল মামার ভূতের ব্যবসা অবশ্য বেশি দিন চলেনি। পুলিশ আর স্থানীয় লোকের ঝামেলায় এই ব্যবসা শেষ পর্যন্ত তুলে দিতে হয়েছে। বেশি নয়, 1000 টাকা লোকসান হয়েছে মাত্র। 2 বছর পর আবার হাবুল মামার চিঠি এলো, খুবই সংক্ষিপ্ত চিঠি। সময় থাকলে চলে আয়, দারুণ মজাদার ব্যাপার। একবার গিয়ে ভূতের খপ্পরে পড়েছিলুম, এবার কি ঘটিয়েছেন কে জানে। হয়তো দত্তি দানবের ব্যবসা শুরু করেছেন। বিবেচনা করে সঙ্গে একজন কাউকে নেওয়া ঠিক করলুম। আমাদের পাড়ার অতি পুরাতন ক্লাবের নাম জাগরণ সংঘ। শরীর চর্চায় এই ক্লাবের যথেষ্ট খ্যাতি আছে। বিশেষ করে ক্লাবের গৌরব অতি সম্প্রতি যার জন্য চরচর করে বৃদ্ধি পেয়েছে তার নাম সুবল পাল। বডি বিল্ডার হিসাবে 3 বছর আগেই সে গোবরডাঙ্গা শ্রী হয়েছিল, সম্প্রতি কলিকাতা শ্রী, এবং এই বছরই সে বেঙ্গলের হয়ে যাচ্ছে কেরলে। আমাদের ক্লাবের ধারণা, ইন্ডিয়ার সেরা তো সে হবেই, আর সেটা হতে পারলে তাকে নির্ঘাত পাঠানো হবে এশিয়ান গেমসে। আমাদের লক্ষ্য এশিয়া থেকে সুবলের সোনা জেতা। গায়ে তেল টেল মেখে সে যখন বুকের ছাতি, হাতের গুলি, পায়ের ডিম আর পিঠের মাসল ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, তখন আমরা তো কোন ছাড়, স্বয়ং সুবলের বাবাও হাঁ করে তাকিয়ে থাকেন। যেবার সুবল আয়রনম্যান আখ্যা পেল, সেইবারই এক বিশেষ প্রদর্শনীতে সুবল তার শরীরের নানা মাসল ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেখাচ্ছিল, তখন আনন্দে বিহ্বল হয়ে সুবলের বাবা সুদাম পাল হাঁ করে সেই দৃশ্য দেখতে দেখতে তার ওপরের পাটের 2টি বাঁধানো দাঁত প্রদর্শনী মঞ্চের কাছাকাছি কোথাও খুলে পড়ে যায়। সেটা আর পরে খুঁজে পাওয়া যায়নি বলে জাগরণ সংঘের তহবিল থেকে আয়রনম্যানের বাবার 2টি দাঁত বাঁধানোর খরচ দেওয়া হয়। সুবলের ছোট কাকা ছিলেন বদমেজাজি। সে একবার রেগে সুবলকে ঘুষি মারতে গিয়ে কবজি মোচকে গুরুতর আহত হয়ে পড়ে। সুবল অবশ্য পরে বলেছিল, নেহাত ব্লাডের সম্পর্ক আছে তাই, নইলে মাসলটা পুরোপুরি করলে আঙুল ভেঙে যেত। সুবল ছোটবেলা থেকেই শরীর চর্চা করত। ওকে মারতে গিয়ে ওর মায়ের খানচারেক রুটি বেলার ডান্ডা ভেঙেছে। আমি ভেবে চিনতে দেখলাম এ হেন সুবলই আমার সহায় হতে পারে।
ও কি বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। যাবার আগে কিলো দুয়েক ছোলা, কিলো খানিক মুগ ডাল, কিলো খানিক কাঁচা বাদাম সঙ্গে নিল, কেননা রোজ সকালে ওগুলো ওর খেতে লাগে, রাত্রে ভিজিয়ে রাখে, সকালে উঠে খায়। এবারও সেই লাল গোলা ধরে যাওয়া এবং বিকেল বিকেল পৌঁছানো। রিকশায় উঠতে যাওয়ার সময় লক্ষ্য করলাম রিকশাওয়ালা পর্যন্ত সম্ভ্রমের সঙ্গে সুবলকে দেখছে। রিকশা মামার বাড়ির খানিকটা দূরে দাঁড়িয়ে পড়লো। আমি বললাম, কি হলো, থামলে কেন? রিকশাওয়ালা খুব বিনয়ের সঙ্গে বলল, ওই তো বাড়ি দেখা যাচ্ছে, এইটুকু হেঁটি চলি যান। ঝগড়া না করে নেমে পড়লাম। সুবল একটু ঝগড়া করতে চেয়েছিল, কিন্তু আমি বললাম, মামা ভূতের ব্যবসা করতো বলেই অনেকে ওই ভুতুরে বাড়িটাকে ভয় করে, বোধহয় সেই জন্যই কাছে যেতে চাইলো না। আমরা সদর দরজায় দাঁড়িয়ে মামাকে ডাকলাম। মামা এসে দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে বললেন, চুপ চুপ করে ভেতরে আয়, একদম শব্দ করবি না, ও ঘুমোচ্ছে। আমি বললাম, ও মানে কে? মামা উত্তর দিলেন, আমার বন্ধু, তোদের আর এক মামা, ওর মেজাজটা আজ ঠিক নেই, একটু আগে ঘুমিয়েছে। আমরা চুপচাপ ভেতরে এলাম। সুবলের সঙ্গে আলাপ করে মামা খুব খুশি হলেন। সুবল বলল, দেখবেন দুর্বল আর ভীতু বাঙালির দুর্নাম আমি ঘোচাবো। কেরলের পর আমি এশিয়ান গেমসে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব। মামা বললেন, তোমার সুন্দর স্বাস্থ্য দেখে বড় আনন্দ হচ্ছে। সুবল আবার বড্ড বেশি কথা বলে। সে বলে উঠল, এই স্বাস্থ্যের ভিতর যে কি পরিমাণ সম্পদ আর বিষয় আছে তার খানিকটা নমুনা কাল সকালে আপনাকে দেখাবো। এবার আমার আর সুবলের থাকবার ব্যবস্থা হয়েছে নিচের তলার একটি ঘরে, পাশাপাশি দুটো খাটে। খাওয়ার সময় বললাম, মজাদার ব্যাপারটা কোথায়? মামা বললেন, আজ নয়, কাল দিনের বেলা দেখিস। সকালবেলা ঘুম ভাঙলো সুবলের ডন বৈঠক মারার হুম হুম শব্দে। আমি উঠে বসবার পর সুবল তোয়ালে দিয়ে শরীরের ঘাম মুছে নিয়ে বলল, এই তোর মামাকে ডাক, এবার একটু স্যাম্পল দেখিয়ে দি। মামার বাড়িতে এবার এসে কোনো চাকর বাকর দেখিনি। রাত্রে খাবার অন্য বাড়ি থেকে রান্না করে একজন দিয়ে গেছিল। আমি মামাকে ডাকতে যাবার আগেই মামা এসে গেলেন। আয়রন ম্যান সুবল তখন ছোলা, মুগ আর বাদাম একটা বাটিতে একসঙ্গে জল থেকে তুলে রাখছে। মামাকে দেখে বলল, এই যে মামা বাবু, আয়রন ম্যান সুবল পালের বডির বাহার একটু দেখবেন নাকি? মামা বললেন, হ্যাঁ দেখাও। সুবল দেখাতে আরম্ভ করলো। মামা বললেন, বাহ, বহুত আচ্ছা। সুবল বলল, আরে পায়ের ডিম দেখুন। মামা অভিভূত হয়ে বললেন, দারুণ, তোমার সোনা নেয় কে? সুবল বলে উঠল, আরে আপনার বন্ধুকে ডাকুন, ওকেও একটু দেখিয়ে দি। মামা একটু ইতস্তত করে বললেন, ওকেও দেখাতে চাও? না থাক, ওকে দেখিয়ে কাজ নেই। সুবল বলল, কেন কাজ নেই কেন? উনিও দেখুন বাঙালি আজ কোথায় পৌঁছে গেছে। মামা তবুও বললেন, না, ওকে ডাকা ঠিক হবে না, বরং আমি দেখি। সুবল বলল, কেন, উনি বাঙালি নন? মামা বললেন, বাংলাতেই যখন থাকে তখন অবাঙালি বলি কেমন করে? আসলে আমার বন্ধুটিও খুব শক্তিবান, সে কারণে দুজনের মুখোমুখিতে যদি কিছু অনর্থ ঘটে। মামাকে কথা শেষ না করতে দিয়ে সুবল বলে উঠল, সে আপনার কোনো ভয় নেই মামা, আমার দিক থেকে কোনো আক্রমণ ঘটবে না, আমি শুধু আমার বডিটা দেখাবো। মামা বললেন, কিন্তু ওর দিক থেকে যদি ঘটে? সুবল হেসে ফেলে বলল, সেটুকু ঠেকাবার মতো ক্ষমতা এই হাত দুটো রাখে। ডাকুন না বন্ধুকে, দেখা যাক কেমন শক্তিমান। না হয় মামা ভাগ্নেতে একটু গা গরম করে নেওয়া যাবে। আমি এখন দারুণ মুডে আছি। আসছে মাসে কেরল যাচ্ছি বেঙ্গলের হয়ে, তারপর ইন্ডিয়া হয়ে যাব টোকিওতে। মামা চেয়ার থেকে উঠতে উঠতে বললেন, তোমার বডি দেখাবার যখন শখ হয়েছে তখন বন্ধুকে ডেকে আনি। মামা উঠে গেলেন। সুবল এক খাবলা ছোলা মুখে ফেলে দিয়ে বলল, সে তোর মামার কাছে খুব গপ্প মেরেছে, এখন আমার নাম শুনেই ঘাবড়ে গেছে। বেচারি এলেস্ট্রে বুকের ছাতিটা একটু নাচিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো, প্লিজ হিট মি। সুবলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মামা ঘরে এলেন। সুবল বলল, আমাদের আরেক মামা কই? মামা বললেন, আসছে। মামা দরজার বাইরে মুখ রেখে ডাকলেন, বন্ধু চলে এসো। সুবল বুকের ছাতি ফোলাতে মনোযোগী হলো। আর তখনই দরজা দিয়ে মামার বন্ধু ঢুকলেন।
প্রায় 6.5 ফুট লম্বা, হলুদ গায়ে ডোরা ডোরা দাগ, দরজার চৌকাঠের ভেতরে 2টো পা আর মাথা, বাকিটা দরজার বাইরে। নতুন মামাটি ঘরের মধ্যে মুখ বাড়িয়ে শুধু একটা হাই তুললেন, আর তাতে তার বিশাল মুখের ভেতরে খসখসে একটা জিভ শুধু দেখা গেল। মাত্র এইটুকু দেখেই আমি বিছানার ওপর লাফিয়ে পড়ে মশারি আর চাদরের মধ্যে ঢুকে পড়লাম। ওদিকে আয়রন ম্যান সুবল পাল ওরে বাপ রে বলে একটা লাফ দিয়ে বুকের ছাতি গুটিয়ে ঘরের মধ্যে যে কোথায় অদৃশ্য হলো দেখতে পেলুম না, দেখবার উপায়ও ছিল না। মামার বন্ধুটি ধীরে ধীরে ঘরে এলেন। মুখ বাড়িয়ে সুবলের ভেজানো ছোলা বাদামের বাটিটা নিমেষে শূন্য করে মামার মুখের দিকে তাকালেন। মামা ডাকলেন, আয়রন ম্যান, ও আয়রন ম্যান। কিন্তু সুবলের কোনো সাড়া পাওয়া গেল না। বন্ধুকে ওপরে রেখে এসে মামা প্রথমে আমাকে উদ্ধারের ব্যবস্থা করলেন। নাইলনের মশারি, চাদর, পাশপালিশ, মশারির দড়ি এই সব নিয়ে আমি এমন ভাবে জড়িয়েছিলুম যে উদ্ধার কার্যটা খুব সহজ ছিল না। আমার সারা শরীর তখনও কাঁপছে। বিছানার বিবিধ বন্ধন থেকে মুক্ত হয়েই আমি মামাকে জড়িয়ে ধরে কাঁপতে আরম্ভ করলুম। মামা আমাকে থামাবার চেষ্টা করতে করতে বললেন, তোর শরীরে তো দেখছি ভূমিকম্প চলছে, এমন চললে তো হাড়ের কবজা খুলে যাবে রে। আমি খানিকটা সুস্থ হতেই আমরা দুজনে মিলে আয়রন ম্যান সুবলের সন্ধানে বেরোলাম। ঘরে এবং ঘরের বাইরে কোথাও সুবল নেই। বাথরুমের দরজা খোলা দেখে ভেতরে উঁকি মেরে দেখলুম সেখানেও নেই। মামা খানিক ভেবে বাথরুমের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, জল নড়ে কেন? মামার পিছন পিছন আমিও বাথরুমের মধ্যে ঢুকে পড়লুম। মামার জলের চৌবাচ্চার মধ্যে হাত ঢুকিয়ে চুলের মুঠি ধরে সুবলকে জলের ভেতর থেকে টেনে তুলে বললেন, আয়রন ম্যান, বাঘের ভয় তো জলে ডুব দিলে কুমিরে খায়, তুমি তো চৌবাচ্চার জলে ডুবে মরবে। ছি আয়রন ম্যান, উঠে এসো। জল থেকে উঠে এসে সুবল মামার পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে বলল, মামা, বাড়ি যাব আমি, আমাকে মায়ের কাছে পাঠিয়ে দিন। মামা তোয়ালে দিয়ে আয়রন ম্যানের শরীর মুছিয়ে দিতে দিতে বললেন, ভাগ্নে, আগে বাঘের বিবরণটা শোনো। আমার বন্ধুটি অহিংস এবং নিরামিষাশী। এ যদি হিংস্র হতো তাহলে একদিনে কি আমাকে না খেয়ে রাখতো? কথাটা আমাদের উভয়ের মনেই ধরলো। সত্যি তো, বাঘটা তো মামাকে খায়নি। মাংস নিয়ে তো বাঘের কোনো বাজ বিচার থাকার কথা নয়। এমন তো নয় যে হাবুল মামার চাইতে সুবলের মাংসটাই বেশি সুস্বাদু। মানুষের মধ্যে যেমন অনেকে আছেন পাঁঠার মাংস খান না, কেবল মুরগি খান। আবার কেউ শুধুই পাঁঠা খাসি খান, মুরগি মুখেও তোলেন না। বাঘেদের তেমন থাকার কথা নয়। মামা বলতে লাগলেন, সুন্দরবনে বেড়াতে গিয়ে ওটাকে নিয়ে এলাম। ওখানে গিয়ে শুনলুম সজনেখালিতে বিস্তর বাঘ দেখা যাচ্ছে, সঙ্গে বন্দুক নেই, তাই একটা ফন্দি বার করলুম। সঙ্গে ছিল 2 শিশি ক্যাম্পোজ। একটা কচি পাঁঠা কিনে তার পেট চিরে ½ কিলো ঘুমের বড়ি পুড়ে সেলাই করলুম। 400 গজ নাইলনের দড়ি আর পাঁঠাটি বগলে নিয়ে ঢুকলুম বনের মধ্যে। পাঁঠার পায়ে দড়ি বেঁধে উঠলুম গাছে। পাঁঠা রইল গাছের তলায়। ঘন্টা খানিক পরে আঁধার হতেই উনি এলেন। ঝোপের আড়াল থেকে একটু স্থির চোখে পাঁঠাটার দিকে তাকালেন, তারপর বিরাট এক লাফ দিয়ে এসে পড়লেন পাঁঠার ঘাড়ে। কামড় ধরে 1.5 ছুট। বাঘ যত ছোটে আমি তত দড়ি ছাড়ি। শেষে 150 গজ দৌড়ে গিয়ে থামলো। পেটে খিদে ছিল তো, তাই হালুম হুলুম করে খেলো আর খেয়েই ঘুমিয়ে পড়লো। আমি নামলুম ওর ডিনারের পর। টর্চ মেরে দেখলুম ঘুম হচ্ছে। এবার দড়ি দিয়ে হাত পা বাঁধলুম, মুখে পড়ালুম লোহার জাল, বাঁশের মাচায় করে এনে ফেললুম লঞ্চে। রাত ফুরোবার আগেই এপারে এসে বন্ধুকে জিপে শোয়ালুম। দিব্যি ঘুম হচ্ছে তখনও। প্রথমে ভাবলাম চিড়িয়াখানায় ডোনেট করি, পরে সিদ্ধান্ত বদলে ঠিক করলাম না, ওকে পুষবো। নিজে পোষার কথা ভাবতেই মনে হলো ঘরে নেবার আগে ওকে নখদন্তহীন করা দরকার। তা সেই রকম ভেবেই ওকে নিয়ে এলুম কলকাতার ওয়াটারলু স্ট্রিটে আমার চীনে বহু বিখ্যাত ডেন্টিস্ট মিস্টার মিউ ফিউ এর চেম্বারে। সকালবেলা ঘুম থেকে ডেকে তুলে বললুম, ডিয়ার মিউ, পেশেন্ট আছে, সব কটা দাঁত তুলতে হবে। মিউ ফিউ বলল, এত সকালে আনলে কেন? খুব আর্জেন্ট কি? আমি বললাম, ভেরি ভেরি আর্জেন্ট। মিউ বলল, হ্যাঁ, এখনো মুখ ধোয়া হয়নি। পেশেন্ট কোথায়?
আমি বললাম গাড়িতে। মিউ বলল, ওকে চেম্বারে বসাও। আমি বললাম, ডিয়ার মিউ, চেম্বারে বসানোটা মুশকিল, কাজটা তোমাকে গাড়িতেই সারতে হবে। দাঁত তোলার যন্ত্র নিয়ে মিউ ফিউ গাড়ির দিকে আসতে আসতে প্রশ্ন করলো, পেশেন্ট কি আনকনশাস? আমি বললাম, আপাতত তাই, কনসাস হলে আর তোলা যাবে না। মিউ ফিউ জিপ গাড়ির কাছে এসে বলল, কোথায় তোমার পেশেন্ট? আমি জিপ গাড়ির পিছনের ঢাকনা তুলে পেশেন্টকে দেখাতেই দাঁত তোলার যন্ত্র রাস্তায় ফেলে দিয়ে বাঁশি মুখে বেচারি মিউ ফিউ রাজভবনের দিকে সেই যে দৌড় লাগালো, আজও সে তার চেম্বারে ফিরে আসেনি। অগত্যা ওই যন্ত্র দিয়ে দাঁত তোলার কাজটা আমাকেই করতে হলো। দাঁত তোলার পর হাত পায়ের নখও কেটে দিলুম। তারপর ভিআইপি দিয়ে সোজা কৃষ্ণনগর রোড ধরে বাড়ি চলে এলুম। 2.5 মাস বেঁধে রাখতে হয়েছে। তারপর থেকে আর বাঁধবার দরকার নেই। দেখলি তো, পরিবারের একজন হয়েই ঘুরে বেড়াচ্ছে, দিব্যি পোষ মেনে গেছে, কথা টথা বললে বেশ বুঝতে পারে। আমি এতক্ষণ পর ভয় ভয় জিজ্ঞেস করলাম, ইয়ে মামা, তুমি কি ওকে অহিংস মন্ত্রে দীক্ষা দিয়েছ? হাবুল মামা বললেন, আমাকে খুব একটা চেষ্টা করতে হয়নি, দিন কয়েকের মধ্যেই ও বুঝে গেছে একটা ছোট জঙ্গল থেকে আর একটা বড় জঙ্গলে এসে পড়েছে। খবরের কাগজে খুন, হত্যা এসব ছবি দেখে ও খুব উদাস হয়ে যেত। তারপর খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হতো, এখানকার তেল ঘি খেয়ে ওর অম্বল হতো, তাই ওকে নিরামিষ খাওয়া শিখিয়েছি। এখন ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে নিরামিষ ডিশ ওর খুব ফেভারিট। সুবল খাটের ওপর জড়সড় হয়ে বসে সব শুনছিল। আমি সুবলের পাশে। মামা বললেন, আর ভয় নেই, চল ওপরে গিয়ে 4 জনে একসঙ্গে ব্রেকফাস্ট করি, চল। সুবল উঠে দাঁড়ালো, দাঁড়িয়েই বলল, মামা, আমি বাথরুমে যাব। মামা বললেন, যাও। সুবল বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলো, আর খুললো না। মামা আমার হাত ধরে টানতে টানতে ওপরে নিয়ে এলেন। আমার নতুন মামাটি তখন ঢাউস একটা মোড়ার ওপর বসে আমাকে দেখে দুবার চোখ পিটপিট করলেন, আর তাতেই আমার মনে হলো আমারও বাথরুম পাচ্ছে। কিলো খানেক খই, ডজন খানেক কলা, দুধ আর পাউরুটি একসঙ্গে একটা গামলাতে মেখে নতুন মামাকে দেওয়া হলো ব্রেকফাস্টের জন্য। 5-7 মিনিটের মধ্যে সেটি শেষ হতেই মামা তাকে দিলেন হানবিশেক আটার রুটি আর বেগুন ভাজা। সেটি শেষ হতেই শিশি থেকে বার করলেন 10 জেলুসিল। মামা বললেন, বেগুন ভাজা খেলো তো, তাই জেলুসিলটা দিয়ে রাখি। খাওয়া শেষ করে নতুন মামাটি ঘরের সোফায় গিয়ে বসে রইল। মামা বললেন, ওর কোনো ঝামেলা নেই। দুপুরে গোবিন্দভোগ চালের ভাত, কলাইয়ের ডাল, একটা ভেজিটেবল কারি, পটলের দোরমা আর বোনলেস বয়েলড ফিশ। মাছটা দিচ্ছি শুধু প্রোটিনের জন্য। বিকেলে ডিমের পোচ, মুড়ির সঙ্গে আলু সেদ্ধ, আর রাত্রে শুধু পাউরুটি আর ঝোলা গুড়। আমার অবস্থা তখনও যাচ্ছে তাই রকমের খারাপ। কখনো ঘামছি, কখনো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, কখনো মনে হচ্ছে পেট মোচড়াচ্ছে। মামার সেদিকে কোনো খেয়াল নেই। তিনি বলে যাচ্ছেন, আত্মীয় স্বজনরা কেউ এ বাড়িতে আসে না, একটা সাহসী চাকরও পেলাম না। এক বেটাকে বলে করে এনেছিলুম, তা সে ওকে দেখবা মাত্র ওই দাঁড়াতে লাফিয়ে পড়লো। শেষে দড়ি ফেলে হতভাগাকে টেনে তুলি, তারপর সেই হতচ্ছাড়া আমাকেই ধাক্কা মেরে খিড়কির দরজা ভেঙে পালালো। আগে কত ছেলে চাঁদা নিতে আসতো, ও আসার পর একজন চাঁদাওয়ালাও আর এদিকে আসে না। আজ অবশ্য একটা সবান্ধবে খাবার জন্য নিমন্ত্রণ আছে। আমি বললাম, কোথায়? মামা বললেন, মাঠ পাড়ায় অষ্টপ্রহর কীর্তন হচ্ছে, সেখানেই প্রসাদ নেবার জন্য একবারটি যেতে হবে। আমি বললাম, তোমার বন্ধু থাকবে কোথায়? মামা বললেন, ওকে তো বাড়িতে একা রেখে যেতে পারি না, ওকেও সঙ্গে নিয়ে যেতে হবে, তোরাও যাবি। দুপুরের পর আমরা বেরোলাম। সুবল সঙ্গে সঙ্গে জিপ গাড়িটা পর্যন্ত এসে আমাকে বলল, এই এই রাস্তাটা কোথায় গেছে রে? আমি বললাম, কৃষ্ণনগর স্টেশনে। আমার উত্তর পাওয়া মাত্র আমার আয়রনম্যান সুবল গাড়িতে না উঠে সেই রাস্তা ধরে এমন গতিতে দৌড় লাগালো যে মামা বললেন, বডিতে নয়, রানী ওকে ইন্ডিয়া থেকে এশিয়ান গেমসে পাঠালে ছেলেটা সোনা পেতে পারতো। দূর থেকে মাঠ পাড়ার কীর্তনের আওয়াজ শোনা যেতে লাগলো। মনে হলো বেশ জমজমাট আসর।
মাঠপাড়ার একদিকে রেলের লাইন, কীর্তনের আসরের পিছন দিকটায় কচুরিপানা ঢাকা একটা এঁদো পুকুর, অন্যদিকে রেল লাইন। জিপ থেকে মামা নামলেন, আমিও নামলাম। দুই প্রৌঢ় ভদ্রলোক কপালে ফোঁটা তিলক কেটে সবাইকে অভ্যর্থনা করছিলেন। তারা বিগলিত হয়ে বললেন, আসুন হাবুল বাবু, আসুন। মামা ডাকলেন, বন্ধু এসো। জিপ গাড়ির পিছন থেকে লাফ দিয়ে মামার বন্ধু নামলেন, নেমে এসেই দাঁড়ালেন মামার পাশে। ব্যাস, সেই প্রৌঢ় ভদ্রলোক দুটি শুধু একবার ডাক ছেড়ে আসরের দিকে ছুটলেন। আর তাই দেখে কিঞ্চিত বিরক্ত বোধ করে মামার বন্ধুটি একটি মাঝারি ধরনের ডাক ছাড়তেই আসরে ধুমধুমার কাণ্ড বেঁধে গেল। মাথায় ময়ূরের পালক লাগিয়ে যিনি বংশীধারী বালক কৃষ্ণ সেজেছিলেন, সেই বালক লাফিয়ে পড়লো এঁদো পুকুরে। কচুরিপানার ওপরে শুধু ময়ূরের পুচ্ছটা জেগে রইল। গানের দল, খোল, করতালা, হারমোনিয়াম, অর্থাৎ যার হাতে যা ছিল তাই নিয়ে রেল লাইন ধরে ছুটতে লাগলেন। হারমোনিয়াম যার গলায় ঝোলানো ছিল, তিনি যখন ছুটে যাচ্ছিলেন তখন হারমোনিয়াম থেকে প্যাঁক 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 করে আওয়াজ উঠছিল। এক নিমেষে সব ফাঁকা হয়ে গেল। বড় বড় কড়াইয়ে পড়ে রইল খিচুড়ি, ঘ্যাঁট আর শুকনো বোঁদে। মামা হতাশ মুখে শুধু বললেন, বাড়িতে তো নো মিল করে এসেছি, দেবার লোকই যখন নেই তখন নিজেদেরই খেতে হবে। মামা আর মামার বন্ধু খিচুড়ি, ঘ্যাঁট আর বোঁদে খেতে লাগলেন। আমরা যখন যাচ্ছি তখন লাইটের লোক এসেছিল জেনারেটরের জন্য পেট্রোলের টাকা চাইতে। সে দৃশ্যটা দেখে আমার কি হবে গো বলে আছাড় খেতে খেতে গিয়ে গড়িয়ে পড়লো পুকুরে, এবং কচুরিপানা নিচে গিয়েও যে তার শান্তি ছিল না সেটা বোঝা গেল যখন দেখলাম খানিক পরপর সে জল থেকে পানা শুদ্ধ মাথা তুলছে আর আমার কি হবে গো বলে আবার তলিয়ে যাচ্ছে। খাওয়া শেষ করে মামা বললেন, তোর কি হবে তা কে জানে, আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে। আমরা তিনজন জিপ গাড়ি করে রওনা দিলাম। আমি আর বাড়ি ঢুকিনি, স্টেশনের রাস্তা ধরে সোজা স্টেশনে। গত 6 মাসে মামার আর কোনো চিঠি পাইনি। শুনছিলেন লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা গল্প হাবুল মামার ভূতের ব্যবসা। এবং কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।